নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কয়লা বাজারে টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে যায় বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি শুভেন্দু। ইডি অভিযানের পর প্রথমবার মুখ খুলল আইপ্যাক। বিজেপি প্রসঙ্গ তুলে স্পষ্ট করল অবস্থান। আচমকা ইডির হানার নিন্দা করলেও তদন্তে সহযোগিতার বার্তাও স্পষ্টভাবে দিয়েছে সংস্থা। নতুন রাজনৈতিক দল করে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হুমায়ুন। ভোটের লড়াইয়ের আগে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুমায়ুন কবির। পৌষের শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা। উত্তরে হওয়ার দাপটে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতা থেকে জেলা সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত যুবতম সাধারণ মানুষ। কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে যায় বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে হুঁশিয়ারি শুভেন্দুর। কয়লা পাচারের পুরনো একটি মামলায় বৃহস্পতিবার আইপ্যাকের অফিস এবং ওই সংস্থার কর্তা প্রতীক জৈনের বাড়িতেই তল্লাশি চালায় ইডি। তল্লাশির নামে ইডি ভোট কুশলী সংস্থার দপ্তর থেকে তৃণমূলের নানা তথ্য চুরি করতে হানা দিয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরই প্রতিবাদে মহা মিছিল করে শাসক দল। সেই মিছিল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে যায় বলেও অভিযোগ তুলেছেন। এই বিষয়ে তার কাছে পেন ড্রাইভে তথ্য রয়েছে বলেও দাবি করে তৃণমূল নেত্রী। কেন্দ্রের শাসক দল যদি লক্ষণ রেখা পেরিয়ে যায় তাহলে সেই তথ্য ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। তৃণমূল নেত্রীর ওই অভিযোগকে ইডি তল্লাশি থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে পাল্টা অভিযোগ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার বক্তব্য, যদি 72 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি আইনে মানহানির মামলা করা হবে। এক্স হ্যান্ডেলে শুভেন্দু তার আইনজীবী চিঠি পোস্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অবমাননাকর অভিযোগ করেছেন। কয়লা কেলেঙ্কারির সঙ্গে আমাকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়েছেন। কোনো প্রমাণ ছাড়াই এই বিবৃতি দেওয়া হয়েছে। আইনজীবীর মাধ্যমে আমি আইনি নোটিশ দিয়েছি, 72 ঘন্টার মধ্যে তাকে প্রমাণ করতে হবে। আমি ওনাকে লয়ারের চিঠি দিচ্ছি, আমি মামলা করব, ওনাকে প্রমাণ করতে হবে। উনি একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমার একটু পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি লয়ার নোটিশ দেব। 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব, এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের ছেলে। আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশকে তাড়িয়েছে, আমি নন্দীগ্রামের মানুষকে নিয়ে সিপিএমকে তাড়িয়েছি। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। বৃহস্পতিবার ইডি তল্লাশির সময়ও আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে মমতা অভিযোগ করেছিলেন কয়লার টাকা অমিত শাহ এবং রাজনাথ সিং ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। অমিত শাহকে রেড করুন, শুভেন্দু এবং রাজনাথকেও রেড করুন। ইডি বৃহস্পতিবার দীর্ঘ বিবৃতি দিয়ে দাবি করেছিল কয়লা পাচারের তদন্তে ওই সংস্থার দপ্তরে তল্লাশি চালানো হয়েছে।
ইডির বিবৃতি খণ্ডন করতে হাজরাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়লার টাকা কে খায়? হোম মিনিস্টার অমিত শাহ খায়। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। সঙ্গে রয়েছে এক জগন্নাথ, পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ নয়, বিজেপির জগন্নাথ। ও থ্রুতেই টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দুর কাছে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। রাজনৈতিক মহলের একাংশের মতে মমতা আদতে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কেই ইঙ্গিত করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আইপ্যাক মামলায় একতরফা শুনানি নয়, ইডিকে টেক্কা দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টের রাজ্য। প্রসঙ্গত প্রত্যেক জনের বাড়ি ও আইপ্যাকের অফিসে ইডির অভিযান ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই সংক্রান্ত একতরফা শুনানি ঠেকাতেই রাজ্যের তরফে এহেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির অভিযান নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শুক্রবারে ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলেই খবর। তার আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। একতরফা শুনানি ঠেকাতেই রাজ্যের তরফে এহেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। 2020 সালের দিল্লির কয়লা পাচারের মামলার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই মামলাতে বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। ঘটনার পরেই অর্থাৎ বৃহস্পতিবারই বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল প্রার্থী তালিকা চুরি করছে বলে অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার জলগড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ইডি অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় তৃণমূল। পাল্টা তদন্তে বাধার অভিযোগ নিয়ে হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। ঘটনায় সিবিআই তদন্ত জানিয়ে মামলা দায়ের হয়। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলা শুনানির জন্য ওঠে, কিন্তু তুমুল বিশৃঙ্খলায় তা ভেস্তে যায়। আগামী 14 জানুয়ারি এই মামলার শুনানি হবে বলেই জানায় হাইকোর্ট। এরপরেই প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ইমেল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি পৃথক বেঞ্চ তৈরি করার আবেদনও জানানো হয়, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। স্পষ্ট জানানো হয় আগামী 14 জানুয়ারি ইডি মামলার শুনানি হবে। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা হবে বলেই জানিয়েছে। সোমবারই এই সংক্রান্ত মামলা ফাইল করা হতে পারে বলে খবর, কিন্তু একতরফাভাবে যাতে শুনানি না হয় সেই জন্য আগে ভাগেই রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবল আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা, তবুও বিজেপির ইশারায় আবাসনেই বুথ কমিশনের। কলকাতা সহ রাজ্যের 7টি জেলায় মোট 69টি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বিজেপির সুরেই সুর মেলাল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উড়িয়ে নির্বাচন কমিশন জানালো 300-র বেশি ভোটার রয়েছে এমন বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র হবে। কয়েকদিন আগেই বিজেপির রাহুল সিনহা, শিশির বাজুরিয়ারা বহুতল আবাসনে বুথের আবেদন জানিয়েছিল। তৃণমূলের বক্তব্য, কমিশন যে বিজেপির বি টিম তা আবারও স্পষ্ট হয়ে গেল। এখন সিইও দপ্তরটা বিজেপির পার্টি অফিসে নিয়ে এলেই হয়ে যায়। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে কলকাতা সহ রাজ্যের 7টি জেলায় মোট 69টি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় 2টি, উত্তর কলকাতায় 8টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4টি, পূর্ব বর্ধমানে 3টি এবং হুগলিতে 5টি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হবে। শহর থেকে জেলা বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র হবে কিনা তা নিয়ে টানাপোড়েন চলছিল। নির্বাচন কমিশনের বক্তব্য, বহুতল আবাসনে বসবাসকারী ভোটারদের ভোটদানের সুবিধা বাড়াতেই এই সিদ্ধান্ত। 300 জনের বেশি ভোটার হলেই তাদের আর বাইরের বুথে ভোট দিতে যেতে হবে না। আপাতত 69টা বহুতল চিহ্নিত হলেও 2-1টি বাড়তে পারে। তারপর সেই তালিকা জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে। এর ফলে ভোটার উপস্থিতি বাড়বে বলেই মনে করছে কমিশন। সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, আবাসনে পোলিং বুথ করার সিদ্ধান্তে প্রতিবাদ করে দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আপত্তি উড়িয়ে আবাসনে বুথের সিদ্ধান্ত নিল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআরে যেসব কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছে তা নিয়ে বিস্তর অভিযোগ তুলে পদত্যাগ করতে চাইলেন বাগনানের AERO। সূত্রের খবর, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থহীন এবং দেশের একটা বড় অংশ প্রান্তিক শ্রেণীর মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত। এসআইআরে যেসব কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে তা নিয়ে বিস্তর অভিযোগ তুলে পদত্যাগ করতে চাইলেন বাগনানের ERO। তার অভিযোগ, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থহীন এবং দেশের একটা বড় অংশ প্রান্তিক শ্রেণীর মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত। সেই দেশের মানুষের সঙ্গে এবং দেশের সঙ্গে বেইমানি করতে পারবেন না তিনি। তাই এসআইআর এর কাছ থেকে অব্যাহতি চেয়ে বাগনানের বিধানসভা কেন্দ্রের ERO মৌসম সরকার পদত্যাগ পাঠালেন সংশ্লিষ্ট ERO অচিন্ত কুমার মণ্ডলকে। গত 8ই জানুয়ারি বুধবার তিনি এই চিঠি দিয়েছিলেন। এই ব্যাপারে ERO অচিন্ত কুমার মণ্ডলের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন এবং তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। মৌসম সরকার বাগনানের 2 নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অফিসার। আগামী 14ই জানুয়ারি বাগনান 2 নম্বর ব্লক শুরু হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানি। সংখ্যাটা ওই ব্লকে প্রায় 24,000। তার আগেই EROর কাছ থেকে অব্যাহতি চাইলেন মৌসম বাবু। কারণ হিসেবে তিনি চিঠিতে জানিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে নামের বানান ভুলের কথা বলা হচ্ছে সেটা যেটা 2002-এ ছিল, পরে সাধারণ মানুষের জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনেই 8 নম্বর ফর্ম ফিল আপ করে সংশোধন করেছে। সেই কারণেই নামের বানানে গরমিল পাওয়া যাচ্ছে। বয়স ভুলের ক্ষেত্রেও একই ব্যাপার। এই বিষয়ে মৌসমবাবু বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মনে করি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো অর্থ নেই। বড় অংশের মানুষের এবং প্রান্তিক শ্রেণীর মানুষের ভোট বাতিল করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির সাবধানের জন্য ক্ষেত্রে যে 12টা নথি চাওয়া হয়েছে, এই অংশের মানুষের কাছে সেইগুলো নেই। তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড ছিল, সেগুলি নেওয়া হচ্ছে না। এতে একটা বিশেষ শ্রেণীর মানুষ এবং প্রান্তিক শ্রেণীর মানুষ বিপদে পড়বেন এবং এখান থেকেই বিবেকে দংশনে ভুগছেন মৌসম বাবু। তিনি বলেন, আমি আমার এই ERO পদের দায়িত্ব পালন করতে পারছি না। আমি এই পদের দায়িত্বে থেকে অব্যাহতি চাইছি, কারণ আমি আমার দেশের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। এই নিয়ে হাওড়ার জেলা শাসক P. দীপাপ্রিয় কোনো মন্তব্য করতে চাননি। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন রাজনৈতিক দল গড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হুমায়ুন, কিন্তু ভোটের লড়াইয়ের আগে তার মাথা ব্যথা নিজের নিরাপত্তা ঘিরে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল গড়ে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু ভোটের লড়াইয়ের আগে তার মাথা ব্যথা এখন নিজের নিরাপত্তা ঘিরে। 3 জন রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষী থাকলেও তা যথেষ্ট নয়। এই দাবি তুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন করেছেন হুমায়ুন। তার আর্জি রাজ্য পুলিশের নয়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন। আদালতে তার আইনজীবীর বক্তব্য, বিধায়ক প্রাণনাশের হুমকি পাচ্ছেন, সেই কারণেই Z++ অথবা Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হোক। আবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীরা যে ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা পান, একই রকম সুরক্ষা দেওয়া হোক হুমায়ুনকেও। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, হুমায়ুন এখনও বিধায়ক হলেও তাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। তারপরেই তিনি নতুন দল গঠন করেছেন। এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার উপর চাপ ও হুমকি বেড়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, রাজ্যে একাধিক বিধায়ক কেন্দ্রীয় বা বিশেষ নিরাপত্তা পেয়ে থাকেন। এর আগেও পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ের অশান্তির পরিস্থিতির কথা তুলে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই মামলায় আদালত তার আবেদনে সাড়া দিয়েছিল। এবার একই পথ ধরলেন ভরতপুরের এই বিধায়ক।
হুমায়ুনের দাবি, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন তিনি। তার সঙ্গে মসজিদ নির্মাণ ঘিরে তৈরি হওয়া বিতর্কে ধমক চমক আরও বেড়েছে। এই সমস্ত কিছু মিলিয়েই নিজের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন একটাই, হুমায়ুন কবিরের এই আবেদনে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়? নজর থাকবে আদালতের পরবর্তী শুনানির দিকে। হাই নিউজ নেটওয়ার্ক। 26-এর আগে হাওয়া বদল বাঁকুড়ায়। অভিষেকের সভায় দলবদল দুই বিজেপি নেতার। শালতোরায় সভা থেকে বাঁকুড়াকে 12-0 করার ডাক অভিষেকের। প্রতি নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলির নজর থাকে জঙ্গলমহলে। সেখানে তৃণমূল বিজেপির বরাবর করা টক্কর। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় ঘাসফুলের দাপটের মাঝেও গেরুয়া ঝড় ভালোই। গত লোকসভা, বিধানসভা ভোটে জঙ্গলমহলের এসব জেলায় বিজেপি আসন প্রাপ্তিতে তৃণমূলের চেয়ে কিছুটা এগিয়েছিল। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেখানকার হাওয়া ঘুরছে। শনিবার বাঁকুড়ার শালতোরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন সেখানকার দুই বিজেপি নেতা। তাদের সঙ্গে নিয়ে আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়াকে 12-0 করার ডাক দিলেন অভিষেক। এই মুহূর্তে বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি তৃণমূলের, বাকি 7টি বিজেপির দখলে। 26-এর বিধানসভা ভোটের আগে আবার জিতবে বাংলা কর্মসূচির আয়তায় জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোরায় তার জনসভা ছিল। সেখানেই দেখা গেল অভিষেকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ব্লক সভাপতি কালীপদ রায়। তুলে নিলেন দলীয় পতাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর শাসক শিবিরে তার প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে দলে যোগ দিতে দেখা যায় বাঁকুড়ার পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়ালকে। সরাসরি তাদের নিয়ে না বললেও জনসভায় অভিষেকের বক্তব্য, কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। বাঁকুড়ায় এবার পদ্মবন সাফ করে ফের ঘাসফুলের জোয়ার আনার লক্ষ্যে জোরদার লড়াইয়ের কথা বললেন অভিষেক। তার কথায়, 2021 সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 4টিতে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন, বাকি 8টিতে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024 সালে লোকসভায় 4 থেকে বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6, বিজেপি 6। বাঁকুড়াকেও 6 মারতে হবে। দুটো 6 মেরে তৃণমূলের পক্ষে 12-0 করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে জোড়া যোগদান ঘিরে শালতোরা সহ গোটা বাঁকুড়া জেলায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট। যদিও দলবদল নিয়ে প্রকাশ্যে এখনো মুখ খোলেননি কেউই, তবে জনসভা শেষ হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। এই যোগদান যে আগামী দিনে জেলা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে তা বলছেন অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গ বিধানসভা ভোটের বাকি আর কয়েকটা মাস। এবার নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। তাই ভোটমুখী বাংলায় রেলকেই হাতিয়ার। বন্দে ভারত স্লিপারের পর এবার উত্তরবঙ্গের জন্য 6টি নতুন ট্রেনের ঘোষণা রেলের। এর মধ্যে রয়েছে 2টি অমৃত ভারত এক্সপ্রেসও। বঙ্গ বিধানসভা ভোটের বাকি আর কয়েকটা মাস। এবারে নির্বাচন বিজেপির ঘাড়ে বড় চ্যালেঞ্জ। তাই ভোটমুখী বাংলায় রেলকেই হাতিয়ার। বন্দে ভারত স্লিপারের পর এবার উত্তরবঙ্গের জন্য 6টি নতুন ট্রেনের ঘোষণা রেলের। এর মধ্যে রয়েছে 2টি অমৃত ভারত এক্সপ্রেসও, যেগুলি ছাড়বে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে। অন্যদিকে মানুষের দাবি মেনে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি রোড স্টেশনেও স্টপেজ দেওয়া হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষেরই দাবি, তাদের আন্দোলনের জেরে এই ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে আলিপুরদুয়ারে। আগামী 17 জানুয়ারি মালদহে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভাও রয়েছে তার।
জানা গিয়েছে মালদহের প্রশাসনিক সভা থেকেই নতুন সমস্ত ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, উত্তরের মানুষের মন পেতে মোট ৩,২৬৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে তার, যার মধ্যে রয়েছে ধূপগুড়ি ফালাকাটা 4 লেনের মহাসড়কের উদ্বোধন। তবে বঙ্গ বিধানসভা ভোটের মুখে উত্তরের মানুষের জন্য একেবারে দরাজ ভারতীয় রেল। ইতিমধ্যে রেলের তরফে 2টি অমৃত ভারত এক্সপ্রেসের টাইম টেবিল প্রকাশ করা হয়েছে রেলের তরফে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আলিপুরদুয়ার থেকে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলবে পনভেল স্টেশন মুম্বাই পর্যন্ত, আরেকটি ট্রেন চলবে আলিপুরদুয়ার বেঙ্গালুরু পর্যন্ত। যদিও সবটাই চমক বলে দাবি শাসক দল তৃণমূলের। রিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য বলেন, নতুন কিছু ট্রেন চালু হচ্ছে, বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের জন্য ট্রেন দেওয়া হচ্ছে বলেই শুনেছি। ভোটের আগে বিজেপি চাইবে এটাকে তুলে ধরতে, তবে তৃণমূল কংগ্রেস এমন কাজ করে না বলেই দাবি প্রসেনজিৎ দত্তের। তার কথায়, ভোটের জন্য আমরা কাজ করি না, সারা বছর ধরে আমাদের দল তৃণমূল কংগ্রেস কাজ করে যাতে মানুষের সার্বিক উন্নতি হয়। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুর যে পাকিস্তানের পক্ষে মোটেই স্বস্তির ছিল না, তা তাদের সাম্প্রতিক সাংবিধানিক ও সামরিক রদবদলে স্পষ্ট। এমনই মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। অপারেশন সিন্দুর যে পাকিস্তানের পক্ষে মোটেই স্বস্তির ছিল না, তা তাদের সাম্প্রতিক সাংবিধানিক ও সামরিক রদবদলে স্পষ্ট। এমনই মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। শুক্রবার পুনে পাবলিক পলিসি ফেস্টিভ্যাল 2026-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের এই সামরিক অভিযানের পর পাকিস্তান যেভাবে তাদের উচ্চ প্রতিরক্ষা সংগঠন ঢেলে সাজিয়েছে তা কার্যত স্বীকারোক্তি যে সংঘাতটি ইসলামাবাদের অনুকূলে যায়নি। জেনারেল চৌহানের বক্তব্য, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদ তুলে দিয়ে চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদ তৈরি করেছে। পাশাপাশি গঠন করা হয়েছে ন্যাশনাল স্ট্র্যাটেজি কমান্ড এবং আর্মি রকেট ফোর্সেস কমান্ড। এর ফলে স্থল, যৌথ এবং কৌশলগত সামরিক ক্ষমতা এক ব্যক্তির হাতেই কেন্দ্রীভূত হচ্ছে। সিডিএস-এর কটাক্ষ এটি মূল নীতির পরিপন্থী এবং সম্পূর্ণভাবে স্থলভিত্তিক মানসিকতার প্রতিফলন। তার মতে, এই অতিরিক্ত কেন্দ্রীয়করণ ভবিষ্যতে পাকিস্তানের সেনাবাহিনীর অন্দরে গুরুতর সমস্যার জন্ম দিতে পারে। ভারতের নিজস্ব সামরিক কাঠামোতে অপারেশন সিন্দুরের প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে জেনারেল চৌহান স্পষ্ট করেছেন, তিনি সরাসরি 3 বাহিনীর প্রধানদের নির্দেশ দেন না, তবে সিডিএস পদটির সঙ্গে যুক্ত রয়েছে সামগ্রিক অপারেশনাল দায়িত্ব। চিফস অব স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যান হিসেবে সব সিদ্ধান্তই যৌথ আলোচনার মাধ্যমে নেওয়া হয়, যাতে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন সম্ভব হয়। তিনি জানিয়েছেন, মহাকাশ, সাইবার, ইলেকট্রোম্যাগনেটিভ ও কগনিটিভ ওয়ারফেয়ারের মতো নতুন যুদ্ধক্ষেত্রে তদারকির দায়িত্ব সরাসরি সিডিএস-এর হাতে। পাশাপাশি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের অধীনে বিশেষ বাহিনীগুলিও কাজ করে। ভবিষ্যৎ যুদ্ধের চরিত্র প্রসঙ্গে সিডিএস বলেন, বিশ্বজুড়ে সামরিক কৌশলে বড় পরিবর্তন আসছে। তিনি বলেন, একসময় পানিপথ থেকে পলাশি, ভূগোলই যুদ্ধের গতিপথ ঠিক করত, এখন প্রযুক্তি কৌশলের চালিকা শক্তি। যদিও ভবিষ্যতের সংঘাত অনেকাংশেই নন কন্ট্যাক্ট ও নন কাইনেটিক হতে পারে, তবু পাকিস্তান ও চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে প্রচলিত স্থলযুদ্ধ যে এখনও নিষ্ঠুর ও জনবল নির্ভর, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। পৌষ সংক্রান্তির আগে কাঁপুনি জারি, রবিবার থেকে কুয়াশার দাপট। ঠান্ডার ব্যাটিং চলবে গোটা বঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী 7 দিন সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পারদ নামবে 10 থেকে 12 ডিগ্রির ঘরে। আগামী বুধবার পৌষ সংক্রান্তি, তার আগেই ফের ঠান্ডার দাপট বাড়তে চলেছে রাজ্য জুড়ে। আগামী মঙ্গলবারের পর থেকে শীত আরও জাঁকিয়ে পড়বে বলেই জানালো আবহাওয়া দপ্তর। রবিবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার ঘনঘটা বাড়বে। দক্ষিণবঙ্গের গ্রামাঞ্চল ও চাষের জমি লাগোয়া এলাকাতেও কুয়াশার প্রকোপ বাড়ার পূর্বাভাস মিলছে। কলকাতায় দিনে ও রাতে শিশির পড়ার সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রির ঘরে।
বীরভূমের সিউড়িতে পারদ নেমেছিল 8 ডিগ্রিতে। দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 1 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়িতে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা জানান, আগামী 7 দিন গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময় সর্বত্রই স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে তাপমাত্রা। আগামী 2 দিন তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হলেও 13 জানুয়ারি থেকে ফের পারদ নামবে। দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি মাত্রার। তবে রবিবার ভোরে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কোচবিহার জেলায় কুয়াশার দাপট বাড়বে। উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও ওই জেলাগুলিতে কুয়াশা থাকবে বলেই পূর্বাভাস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী 7 দিন সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পারদ নামবে 10 থেকে 12 ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে তাপমাত্রা মোটামুটি বর্তমান অবস্থানেই থাকবে। দার্জিলিংয়ে পারদ 1 থেকে 2 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে পৌষ সংক্রান্তির আগে আবহাওয়ার বড় কোনো বদল নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুষ্ক আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডার ব্যাটিং চলবে গোটা বঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।